নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সঞ্চালিকা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি গল্প যা হয়তো অনেকের জীবনেই লুকিয়ে আছে, কিন্তু সাহস করে কেউ বলতে পারে না। একটি নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে এই গল্পটি পাঠিয়েছেন। তার অনুরোধে আমি এটিকে আপনাদের সামনে তুলে ধরছি। এই গল্পটি এক সাধারণ বাঙালি পরিবারের, যেখানে ভালোবাসা, কর্তব্য আর নিষিদ্ধ আকর্ষণের এক জটিল বুনন। শুনুন তবে। আমি রিমা, বয়স ৪৩, ২ ছেলেমেয়ের মা আর একজন সাধারণ বাঙালি গৃহবধূ। আমার স্বামী অরিন্দম একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন। ব্যস্ত মানুষ, কিন্তু পর অনেস্টলি তিনি খারাপ নন। তবে তার ব্যস্ততা আর আমার একাকিত্ব, এই দুইয়ের মাঝে কোথায় যেন এক অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গিয়েছিল। আমাদের জীবন চলছিল ছকে বাঁধা। সকালে অরিন্দমের অফিস, বাচ্চাদের স্কুল, দুপুরে রান্নাবান্না, বিকেলবেলা বাচ্চাদের স্কুল থেকে আনা, তারপর তাদের পড়াশোনা। এভাবেই কাটছিল দিন। আমাদের পাড়ায় একটি নতুন কম্পিউটার ট্রেনিং সেন্টার খুলেছিল। আমার বড় ছেলে রাতুল স্কুলে কম্পিউটার শেখে, তাই ওকে একটু বাড়তি শেখানোর জন্য অরিন্দমকে ভর্তি করে দেয়। সেই কম্পিউটার সেন্টারের প্রশিক্ষক ছিলেন একজন তরুণ, শান্ত স্বভাবের ছেলে, নাম অভিজিৎ। অভিজিতের ব্যবহার খুব মার্জিত ছিল। ছাত্রদের প্রতি তার মনোযোগ ছিল একার মতো। মাসখানেক পর একদিন অরিন্দম বাড়ি ফিরতে একটু দেরি করে। তখন রাতুল কম্পিউটার ক্লাস থেকে ফিরেছে। আমি তখন ড্রয়িং রুমে বসে ম্যাগাজিন পড়ছি। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। অরিন্দম তখনও ফেরেনি। আমি একটু অবাক হলাম। গিয়ে দরজা খুলতেই দেখি আমার সামনে দাঁড়িয়ে অভিজিৎ, তার হাতে একটি ল্যাপটপের ব্যাগ। ভাবি, রাতুল আজ ওর ল্যাপটপটা ক্লাসে ভুলে গেছে, তাই দিয়ে যেতে এলাম, নরম গলায় বলল সে। ওহ, আসুন আসুন, আমি পথ করে দিলাম। অভিজিৎ ভেতরে এসে ল্যাপটপটা আমার হাতে দিয়ে বলল, ধন্যবাদ ভাবি। আপনি বসুন, একটু জল খান, আমি বললাম। না ভাবি, আসতে একটু দেরি হয়ে গেছে, ফিরতে হবে। খুব ব্যস্ত? হ্যাঁ, একটু। তার চোখে এক অন্যরকম দৃষ্টি লক্ষ্য করলাম। সেদিন থেকেই যেন আমাদের মধ্যে এক অদ্ভুত টানাপোড়েন শুরু হল। এরপর মাঝে মাঝেই অভিজিৎ আসত, কখনো রাতুলের কিছু নোট দিয়ে যেতে, কখনো বা কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করতে। একদিন অরিন্দমকে বললাম, অভিজিৎ ছেলেটি খুব ভালো, রাতুলের খুব খেয়াল রাখে। অরিন্দম হেসে বলল, ভালো তো হবেই, নিজেরা তো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। কারা? আমি অবাক হয়ে প্রশ্ন করলাম। অভিজিৎ আর আমি, আমরা তো একই পাড়ার, একসাথেই বড় হয়েছি। আমার ছোটবেলার বন্ধু শুভেন্দুর ভাইও। ও তাই নাকি? আমি অবাক হয়ে গেলাম। অরিন্দমের বন্ধু শুভেন্দুর ভাই, অর্থাৎ অভিজিৎ আমার স্বামীর বন্ধুর ভাই। এই তথ্যটা আমার কেন আগে জানা ছিল না। এরপর অভিজিতের আশাটা যেন আরও স্বাভাবিক হয়ে গেল। কিন্তু আমার বুকের ভেতরটা কেমন যেন থুকপুক করত। তার চোখের দিকে তাকালে আমার নিজের ভেতরেই এক অপরিচিত আলোড়ন সৃষ্টি হতো। একদিন অরিন্দম আর বাচ্চারা সবাই বাইরে গিয়েছিল। আমি একা বাড়িতে। ঠিক সেই সময় দরজায় নক। আমি বুঝতে পারছিলাম কে, তবুও একটু দ্বিধা নিয়ে দরজা খুললাম। অভিজিৎ। আসুন, আমি শুধু এইটুকুই বলতে পারলাম। ভাবি, আপনার সাথে একটু কথা ছিল। কি কথা? একটু ভেতরে আসুন। আমি ওকে ড্রয়িং রুমে বসতে বললাম। সে আমার সামনে বসল। তার চোখ আমার চোখে, এক গভীর দীর্ঘ নীরবতা। ভাবি, আপনি কি জানেন আমি কেন আপনার কাছে আসি? আমার হৃৎপিণ্ড জোরে জোরে ধুঁকতে লাগল। কেন? কারণ আমি আপনাকে পছন্দ করি। কথাটা শুনে আমার মনে হলো যেন পায়ের তলার মাটি সরে গেল। কি বলছেন আপনি? হ্যাঁ ভাবি, আমি আপনাকে ভালোবাসি। সেই প্রথম দিন থেকেই, যখন আপনাকে প্রথম দেখেছিলাম। আমার গলা শুকিয়ে কাট। আপনি এসব কি বলছেন? আমি অরিন্দমের স্ত্রী, আপনার বন্ধুর ভাই। আমি জানি, কিন্তু মনের ভালোবাসা কি সব নিয়ম মানে? আমি উঠে দাঁড়ালাম। এটা ঠিক নয় অভিজিৎ, আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না। প্রতিবার আপনার কাছে যখনই আসি, আপনার উপস্থিতি আমাকে এমনভাবে টানে যা আমি ভাষায় প্রকাশ করতে পারি না। আপনার সরলতা, আপনার মায়া, আপনার চোখে জলের মতো স্বচ্ছতা, সব আমাকে মুগ্ধ করে। তার কথাগুলো যেন আগুনের মতো আমার হৃদয়ে ছড়িয়ে পড়ছিল। আমারও মনে হয় আপনার প্রতি এক অন্যরকম টান অনুভব করি। কথাটা বলে আমি নিজেই চমকে উঠলাম। এটা কি সত্যি? আমার মতো একজন সাধারণ স্ত্রী, মা, যার জীবনটা শুধুমাত্র কর্তব্য আর দায়িত্বের বেড়াজালে আবদ্ধ, সে কি এমন কিছু অনুভব করতে পারে? অভিজিতের চোখে এক নতুন আলো জ্বলে উঠল। তাহলে ভাবি, তাহলে কি? আমরা কি? সে আমার দিকে হাত বাড়ালো। আমি নিজের অজান্তেই তার হাতে হাত রাখলাম। তার হাতের স্পর্শে এক অদ্ভুত উষ্ণতা। আমার সারা শরীর যেন বিদ্যুতের মতো কেঁপে উঠল। কে যেন আমার কানে কানে বলছে, এটা পাপ, এটা অন্যায়, এটা ভেঙে ফেলো। কিন্তু আমার মন তখন অন্য সুরে বাঁধা।
তার স্পর্শে, তার দৃষ্টিতে আমি যেন এক অন্য আমিকে খুঁজে পেলাম, যে আমি শুধু রিমা নয়, যে আমি একজন নারী, যারও ভালোবাসার অধিকার আছে, যারও আকাঙ্ক্ষা আছে। সেই মুহূর্তে অরিন্দমের কথা, সমাজের কথা সব যেন এক নিমেষে ফিকে হয়ে গেল। কেবলমাত্র অভিজিৎ আর আমি, আর আমাদের দুজনের মনের গভীরে লুকিয়ে থাকা নিষিদ্ধ অথচ তীব্র আকর্ষণ। কিন্তু অরিন্দম, অরিন্দম সে তো নিজের জগতে মগ্ন, সে কি বোঝে আপনার মনের কথা? তার কথাই যেন আমার এতদিনকার চেপে রাখা কষ্টগুলো বেরিয়ে এলো। না, সে বোঝে না। তাহলে সে আমার আরও কাছে সরে এলো। তার নিঃশ্বাসের উষ্ণতা আমার মুখে এসে লাগছিল, আমার বুক ধুকপুক করছিল বিদ্যুতের গতিতে। আমি বুঝতে পারছি না আমি কি করছি। আপনি ঠিক করছেন ভাবি, আপনার যা অনুভূতি হচ্ছে সেটা সত্যি। এই ভালোবাসা, এই টান, এটা অন্যায় নয়। এটা হয়তো অসময়ে এসেছে, ভুল মানুষের জীবনে এসেছে, কিন্তু এটা সত্যি। সে আমার দিকে আরও ঝুঁকে এলো, তার দু চোখ আমার চোখে নিবদ্ধ। সেই চোখে ছিল না কোনো দ্বিধা, ছিল না কোনো ভয়, ছিল কেবলই তীব্র এক আকর্ষণ, যা আমাকে চুম্বকের মতো টেনে নিচ্ছিল। তার মুখ আমার মুখের খুব কাছে। আমি যেন দম বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। আমার সমস্ত শরীর কাঁপছিল। আমার মনের ভেতরটা তখন এক ঝড়, একদিকে কর্তব্যবোধ, অন্যদিকে এক তীব্র নিষিদ্ধ ভালোবাসা। আমার মনে হচ্ছিল আমি যেন এক অতল গভীরে তলিয়ে যাচ্ছি, যেখান থেকে ফেরার কোনো পথ নেই। সেই রাতে যখন আমি তার চোখের গভীরতা আমাকে চুম্বকের মতো টেনে নিল, আমি জানতাম না যে আমি এক নিষিদ্ধ অতলে ডুব দিতে চলেছি। তার ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে। আমার মনে হলো এই বুঝি সব শেষ হয়ে গেল, অথবা সব শুরু হলো। বন্ধুরা, গল্পটা কি এখানেই শেষ, নাকি এরপর আছে অন্য কোনো মোড়? আপনারা কি চান? যদি আপনারা এই গল্পের পরবর্তী অংশ শুনতে চান তাহলে কমেন্টে জানান। আর হ্যাঁ, এমন আরও অনেক অজানা, রোমাঞ্চকর আর আবেগী গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনারা কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।